আজকে আমরা কথা বলবো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। গত ক্লাসে আমরা কথা বলেছিলাম বিজ্ঞানের উত্থান পর্ব এই টপিকটি নিয়ে। আজকে মূলত আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এটা কথা বলবো। তো প্রথমে বলা আছে, ঊনবিংশ শতাব্দীর শুরু থেকেই বিজ্ঞানীরা দেখতে লাগলেন প্রচলিত পদার্থবিজ্ঞান দিয়ে অনেক কিছু ব্যাখ্যা করা যাচ্ছে না। 1803 সালে ডাল্টন পারমাণবিক তথ্য দিয়েছেন। 1897 সালে থমসন সেই পরমাণুর ভেতরে ইলেকট্রন আবিষ্কার করেছেন, অর্থাৎ ইলেকট্রনের যে তথ্য দিয়েছেন এটা হচ্ছে থমসন। এরপর 1911 সালে রাদারফোর্ড দেখিয়েছেন পরমাণুর কেন্দ্রে ক্ষুদ্র নিউক্লিয়াসে পজিটিভ চার্জগুলো থাকে, অর্থাৎ নিউক্লিয়াসে পজিটিভ চার্জগুলো থাকে, এটা রাদারফোর্ড দেখিয়েছেন 1911 সালে। এরপরে কিন্তু দেখা গেল নিউক্লিয়াসকে ঘিরে ঘুরন্ত ইলেকট্রনের মডেলটি কোনোভাবে ব্যাখ্যা করা যায় না, কারণ বিদ্যুৎ চুম্বকের সূত্র অনুযায়ী সেই অবস্থায় ইলেকট্রন তার শক্তি বিকিরণ করে নিউক্লিয়াসের ভেতরে পড়ে যাবে, কিন্তু বাস্তবে তা ঘটে না। 1900 সালে ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন, যা ব্যবহার করে কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করা সম্ভব হয়। অর্থাৎ কৃষ্ণ বস্তুর যে বিকিরণ ব্যাখ্যা করা যায় এটা ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী, অর্থাৎ ম্যাক্স প্ল্যাঙ্ক এখানে কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেছেন 1900 সালে। এরপরে পরবর্তী সময়ে বিজ্ঞানীরা বোর পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করার জন্য কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করেন। বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু 1924 সালে কোয়ান্টাম তত্ত্বের ধারণা ব্যবহার করে বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়ন তথ্য প্রদান করেন। এজন্য বিজ্ঞানী বসুকে কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্বের জনক হিসেবে অভিহিত করা, অর্থাৎ বিজ্ঞানী বসুকে কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্বের জনক হিসেবে অভিহিত করা হয়। তো এটা তোমরা অবশ্যই পড়ে নেবে, এটা এমসিকিউতে খুবই গুরুত্বপূর্ণ। তার অবদানের স্বীকৃতিস্বরূপ এক শ্রেণীর মৌলিক কণাকে বোজন নাম দেওয়া হয়েছে, অর্থাৎ সত্যেন্দ্রনাথ যে বসু ওনার নাম অনুসারে মূলত দেওয়া হয়েছে বোজন, অর্থাৎ এক শ্রেণীর মৌলিক কণাকে বোজন নাম দেওয়া হয়েছে। এটা কার নাম অনুসারে? অর্থাৎ সত্যেন্দ্রনাথ বসুর নাম অনুসারে বোজন নাম দেওয়া হয়েছে। 1930 সাল পর্যন্ত এই সময়টিকে হাইজেনবার্গ, শ্রোডিঙ্গার, ডিরাক সহ অনেক বড় বড় বিজ্ঞানী মিলে পদার্থের কোয়ান্টাম তত্ত্ব প্রতিষ্ঠিত করেন। তো এটা অবশ্যই তোমরা এখান থেকে পড়ে নেবা যে হাইজেনবার্গ, শ্রোডিঙ্গার, ডিরাক সহ অনেক বিজ্ঞানীদের অবদান রয়েছে। এগুলো তোমরা পরবর্তী ক্লাসে জানবা। শুধু জেনে রাখো যে এই কোয়ান্টাম তত্ত্বের পেছনে হাইজেনবার্গ, শ্রোডিঙ্গার এদের অবদান অনস্বীকার্য। বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের বাহক হিসেবে ইথার নামে একটি বিষয় কল্পনা করে নেওয়া হয়েছিল এবং 1887 সালে মাইকেলসন এবং মোরলি তার অস্তিত্ব আবিষ্কার করার চেষ্টা করেন। অর্থাৎ ইথার নামে যে বিষয়টা, অর্থাৎ বিদ্যুৎ চৌম্বক তরঙ্গের বাহক হিসেবে যে ইথার নামে একটা বিষয় কল্পনা করা হয়েছে, এর ধারণা মূলত মাইকেলসন ও মোরলি চেষ্টা করে দেখান যে প্রকৃতপক্ষে ইথার বলে কিছু নেই। আলোর বেগ স্থির কিংবা গতিশীল সব মাধ্যমে সমান, অর্থাৎ আলোর বেগ স্থির বা গতিশীল সব মাধ্যমে সমান। 1905 সালে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে এই বিষয়টি ব্যাখ্যা পাওয়া যায়। থিওরি অফ রিলেটিভিটি থেকে সর্বকালের সবচেয়ে চমকপ্রদ সূত্র E=mc² বের হয়ে আসে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, যেটা তোমাদের বিভিন্ন পরীক্ষায় বা এমসিকিউতে এবং বিভিন্ন পরীক্ষায় কাজে লাগবে এবং চাকরির পরীক্ষার ভাইভাতে এটা কাজে লাগে, অর্থাৎ E=mc²। এটা খুবই তোমাদের গুরুত্বপূর্ণ। সেখানে দেখানো হয় বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা সম্ভব। কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে ডিরাক 1911 সালে প্রতি কণা অর্থাৎ অ্যান্টি পার্টিকেল অস্তিত্ব ঘোষণা করেন, যেটি পরে বছরে আবিষ্কৃত হয়ে যায়। 1895 সালে রন্টজেন এক্স-রে আবিষ্কার করেন, অর্থাৎ এক্স-রে আবিষ্কার করা হচ্ছে রন্টজেন 1895 সালে। 1896 সালে বেকেরেল দেখান যে পরমাণুর কেন্দ্রে থেকে তেজ বিকিরণ হচ্ছে। 1899 সালে পিয়ারে ও মেরি কুরি রেডিয়াম আবিষ্কার করেন। বিজ্ঞানীরা বুঝতে পারেন পরমাণুগুলো আসলে অবিনশ্বর নয়, সেগুলো ভেঙে তেজস্ক্রিয়করণ বিকিরণ হতে পারে। তো এই পর্যন্ত আমরা অবশ্যই পড়ে নেব ভালো করে একটু। তো এখান থেকে কোনো কিছু বোঝার না থাকলে অবশ্যই তোমরা কোশ্চেন করতে পারো। আগামী ক্লাসে আমরা সাম্প্রতিক পদার্থবিজ্ঞান এটা আলোচনা করার চেষ্টা করব। তো সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।